টানা বৃষ্টিতে অচল রাজধানী, যানজট জলজটে নাকাল নগরবাসী। ঢাকা সহ ৬ বিভাগে আরো ২৪ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস। বন্যা কবলিত দেশের ৭ জেলা এখন পর্যন্ত নিহত ৫১। চট্টগ্রাম বান্দরবান দুর্ভোগ চরম। দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা। আপিল ও আত্মসমর্পণের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর। প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রী। এবং হরমুজ বন্ধের জবাবে ইরানে আমেরিকার হামলা। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। স্বাগত সন্ধ্যার বুলেটিনে। আমি রাকিব আহমেদ তমাল। টানা ভারী বর্ষণে তৈরি জলাবদ্ধতায় অচল হয়ে পড়েছে রাজধানী। রাত থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে ডুবে গেছে অলিগলি ও প্রধান সড়ক। এতে দিনভর চরম দুর্ভোগে পড়ে ঢাকার বাসিন্দারা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে আরও একদিন। পানির এই স্রোতধারা দেখলে আপাতদৃষ্টিতে হয়তো মনে হতে পারে এটি কোনো বন্যা কবলিত অঞ্চলের চিত্র। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। টানা ভারী বর্ষণে রাজধানীর জলাবদ্ধতার চিত্র এটি। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে নাকাল রাজধানীবাসী। তবে এর মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে জলাবদ্ধতা। মিরপুর, বনানী, মহাখালী, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমে যায় বৃষ্টির পানি। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষেরা। আমাদের এলাকার গলিগুলো থেকে সব জায়গায় পানি উঠে যাচ্ছে, খুব ভয়াবহ অবস্থা। বিভিন্ন অফিস আদালতের লোকজন, তার খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের সমস্যা হচ্ছে। সব মিলে একটা খুব বাজে অবস্থা, সিচুয়েশনের ভিতরে আমরা এখন আছি। সকালবেলা আমাদের গলি যখন পুরো ডুবে গেছে আর কি, ওরকম অবস্থা। তো আসার সময় আর কি আসতে অনেক সমস্যা হয়েছে। অফিসে যেতে পারছি না, আমি কোনো পরিবহন পাচ্ছি না, আমি সিএনজি পাচ্ছি না, তারপরে আপনার গণপরিবহনে উঠতে পারছি না। বেশ দুর্ভোগ হচ্ছে আমাদের। ভোগান্তি যখন চরমে, তখন ড্রেনেজ সিস্টেম আর নগর পরিকল্পনার ঘাট থেকে দুষছেন নগরবাসী। বলছেন, জলাবদ্ধতার এই চিত্র রাজধানীতে নতুন নয়, তবে কার্যকর সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। জাস্ট এই জায়গা থেকে এই জায়গা আমি 1 ঘন্টা বসে আছি, তাও দেখতেছি যে গাড়ি দিয়ে যাওয়া যাবে না। বৃষ্টি হওয়ার কারণে অনেক রাস্তাঘাট পুরা জ্যাম, কোনো ট্রাফিক, কোনো সিগন্যাল নাই। আমার এখান থেকে ফার্ম গেট থেকে মহাখালী আসতে প্রায় 2 ঘন্টা লাগছে, আরো অনেকের অনেক বেশি লাগছে। আর পুরো রাস্তায় পানি হয়ে যাওয়ার কারণে পুরো এই অবস্থা। এদিকে আগামী 24 ঘন্টায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 2 দিন পর থেকে কমে আসবে বৃষ্টিপাত। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। 40 ঘন্টা বৃষ্টিপাতের ইয়েটা থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে, তবে ভারী বর্ষণটা থাকবে। বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতার এই ভোগান্তি থেকে দ্রুতই মুক্ত হতে চান নগরবাসী। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। বৃষ্টি থামলেও যানজটের কারণে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। এতে প্রধান সড়ক সহ অলিগলিতেও দেখা দিয়েছে তীব্র যানজট। মহাখালী, বিমানবন্দর সহ ঢাকার প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কয়েক ঘন্টার বৃষ্টিতে পানি জমেছে বনানী, মহাখালী, মৌচাক, মিরপুর সহ ঢাকার বিভিন্ন সড়কে। কোথাও কোথাও যাত্রীদের বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বেশি বিপাকে পড়ছে কর্মজীবী মানুষ। বৈরী আবহাওয়ার কারণে তাদেরকে যানবাহন সংকটে পড়তে হচ্ছে, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
এদিকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রাণহানি ছাড়াও ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। অন্যদিকে বান্দরবান ও মৌলভীবাজারের অনেক এলাকা তলিয়ে আছে। বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা। গাইবান্ধা ও তিস্তাপাড়ে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। নতুন করে বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে উত্তরাঞ্চলের মানুষ। বান্দরবানে বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে সাঙ্গু নদীর পানি, তবে কাটেনি মানুষের দুর্ভোগ। এখনো শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা তলিয়ে রয়েছে। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র। আমার বাচ্চা অনেকদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছি, পানির জন্য এতদিন নিতে পারতেছি না। আমার এখানে অনেক জিনিস ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আমার 23 সাল পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি, এক পিস মালপত্র বার করতে পারিনি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। পানিবন্দী মানুষ পাচ্ছেন না প্রয়োজনীয় সেবাও। আজকে 5 দিন ধরে খানা খাইতেই না, খিচুড়িতে হয় না, পোলাপান লাগিয়া খাবার আনতে পারি না, পানির লাগিয়া। আমরা এখানে মনে করেন অনেক কষ্টে আছি, মাল সাবানা নিয়ে, পোলাপান নিয়ে, সর্বকিছু নিয়ে। আজকে 5-6 দিন ধরে পানিবন্দী আছি আমরা। আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে এখন 4000-এর অধিক আশ্রয় প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি, তাদের কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। কক্সবাজারের উখিয়া, চকরিয়া, পেকুয়া ও টেকনাফ সহ জেলার অধিকাংশ নিম্নাঞ্চল এখন পানির নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। রবিবার সকাল পর্যন্ত জেলায় 8 দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। আশ্রয়কেন্দ্র আছি, পানি প্রায় 8-2 পানি বাড়ে গিয়ে থাকিবার হন ইয়া নাই, পানি বেশি। আমাদের পুরা রাজাখালী পানির তলে ডুবে গেছে। পুরো এলাকায় পানি নিমজ্জিত আছে, যেহেতু এখানে পানির এখন সুপেয় পানির তীব্র সংকট। বৃহত্তর চট্টগ্রামের 9 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে বন্যার কবলে। এর মধ্যে সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কেবল সাতকানিয়া উপজেলারই প্রায় 80% এলাকা প্লাবিত। আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেক বাসিন্দা, তবে শুকনো খাবার ও সুপেয় পানির সংকট নিয়ে তাদেরও পড়তে হচ্ছে বিপাকে। গাইবান্ধায় তিস্তা ও যমুনা ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও কমেনি ভাঙনের তীব্রতা। উজানের ঢল আর প্রবল স্রোতের কারণে জেলার প্রায় অর্ধশত পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করায় জেলা জুড়ে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা কিছুটা কেটেছে। মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে অতি ভারী বৃষ্টিপাত না হলে নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা নেই, তবে দুর্ভোগ এখনো কাটেনি। মাংতে মাংতে ওখানে আমার লাশ মরতে সরকার কিনা লইছে, আর কিচ্ছু করার নাই। এখন আমি আছি রিস্কের উপরে, আপনারা দেখে যাই। টানা ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে আবারও ফুঁসে উঠছে তিস্তা নদী। ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তাপাড়ের মানুষের মাঝে নতুন করে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি বৃদ্ধির পাশাপাশি সমান্তালে বাড়ছে নদী ভাঙনের আশঙ্কাও। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের 7 জেলার 58টি উপজেলা বন্যা কবলিত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত বন্যায় মারা গেছে 51 জন। এর মধ্যে কক্সবাজারে 28 জন আর চট্টগ্রামে 13 জন। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যার পরিধি বাড়বে। এর মধ্যে পানি বন্দী হয়ে পড়েছে 2,67,918টি পরিবার। দেশের বেশ কয়েকটি জেলার নদ নদীর পানি বেড়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, ফলে এই অঞ্চলে পরিস্থিতির অবনতি হতে পারে, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীর পানি বাড়তে পারে। এতে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলের পানি কমতে পারে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীর পানি প্রবাহ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে। নির্ধারিত সময়ে আপিল না করায় আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান তিনি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। তার এই বক্তব্যের পর আলোচনা সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। সমসাময়িক বিষয়ে রবিবার ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। উঠে আসে শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়টি। জানান শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন, তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে, আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তিনি তার কর্মীদেরকে বা নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখতে চান, অথবা তিনি এক ধরনের উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, অথবা হতে পারে তার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। উনি তো আপিলই করেন নাই, ভবিষ্যতে করবেন কিনা তাও আমরাও জানি না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল 21 তারিখে খোলার দিনেই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারবো। 24-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড সহ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে 10টি মামলার তদন্তর কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ ট্রাইব্যুনাল কাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা দাখিল করে দেব, আর অন্যান্য ইনভেস্টিগেশনের কাজও খুব দ্রুত গতিতে চলছে। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। সাইবার ক্রাইম চলছেই, কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। তবে কোনো সাংবাদিক ইচ্ছাকৃতভাবে প্রশ্ন ফাঁসের নিউজ প্রমোট করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। একই সাথে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। এর আগে সকালে 2027 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 4টি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালায় মন্ত্রী বলেন, অতীতের আবর্জনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। আপনারা দয়া করে ওইভাবে নিউজ করবেন যে প্রশ্নপত্র কোথাও আউট হয়নি, তাহলেই এটা প্রতিরোধ হবে। এটা একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। আমরা সাইবার ক্রাইম ধরার জন্য সিলেক্টিভ অথরিটিকে রিকোয়েস্ট করেছি, তারা এগুলিকে চেষ্টা করছে এবং তাদেরকে আইনের আওতায় আনবে এবং তাদেরকে অ্যারেস্ট করবে, করা শুরু হয়ে গিয়েছে অলরেডি। এনিথিং ইজ ইন দ্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেগুলি রেকর্ড করা হচ্ছে এবং সেগুলিকে স্ক্রুটিনি করা হচ্ছে এবং তাদেরকে ধরার জন্য যা যা করানো করা হচ্ছে। হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শনিবার একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালায় ইরান। এরপরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধের ঘোষণা দেয় IRGC। বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার জবাবে তৃতীয় দফায় ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। এক বার্তায় আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে IRGCর হামলার কারণে আগুন লেগে যায়। হরমুজে জাহাজে হামলার মতো ভুল সিদ্ধান্তের জন্য ইরানকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। এদিকে আমেরিকার তৃতীয় দফা হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা শুরু করেছে ইরান। কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে IRGC। চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার অন্তত 8 লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ত্রাণ পৌঁছাতেও বিপাকে পড়তে হচ্ছে।
দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। নতুন করে যুক্ত করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। চারিদিকে দুর্যোগ, দুর্ভোগের চিত্র। বৃষ্টি ও বানের জলে ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিস্তীর্ণ জনপদ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ খাবার সংকট। আবহাওয়ার ৩ নম্বর সতর্ক সংকেত উঠে গেলেও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন জেলার প্রায় ২ লাখ পরিবার। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। অনেক এলাকায় নেই বিদ্যুৎ। দুর্গতদের উদ্ধার, পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনী। নতুন করে যুক্ত হচ্ছে বিজিবি। অনেক কষ্ট মানে দুফা অনেক কষ্ট করে গাড়ি ছিল একটা আনছে আর কি, এটা দিয়ে রান্না করছে। আমরা এই ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না, লেখাপড়া যেতে করতে পারতেছে না। এখানে ঘরের ভিতরেও পানি, আমরা রান্না বান্না করে খাওয়ার মতো এরকম কোনো কিছু নেই। প্রশাসন ও স্থানীয় সূত্র বলছে সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চান্দনাইশ এই ৪ উপজেলায় অন্তত ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমি এই বন্যার জন্য আমরা মাদ্রাসা যাইতে পারি না, আমাদের বোরকা পড়লে বোরকা ভিজে যায়, আমরা যাইতে পারি না, ওখানে কোনো সহযোগিতা হচ্ছে না। অনেক পানি, পানিতে আমরা যেতে অনেক কষ্ট হয়। এই বর্ষার শুরু হয়ে গেছে, এখানে জল অবস্থা এইভাবে চলতেছি। কাপড় চোপড় সবসময় মসজিদে যাওয়ার সময় কাপড় ভিজে যায়। সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কেরানীহাট বান্দরবান মহাসড়কের অনেক অংশ এখনও পানির নিচে। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। নতুন করে যুক্ত হচ্ছে বিজিবি। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বান্দরবানের দুর্গম থুইসাপাড়া এলাকায় আটকে পড়ার ৪ দিন পর ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি। গত ৪ জুলাই আমিয়াখুম এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে যান ৪ পর্যটক। পরবর্তীতে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ৭ জুলাই দুর্গম থুইসাপাড়া এলাকায় আটকা পড়েন তারা। খবর পেয়ে খাবার সহ তাদের জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রাখে বিজিবি। ৪ দিন পর তাদের উদ্ধারে অভিযানে নামে বিজিবির একটি দল। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় তাদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেয় বিজিবি। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেশের ৮ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন সেখানে। তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীকে তথ্য দেন। এই সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোনো গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যা দুর্গতদের দুর্ভোগ লাঘবে সরকারের তৎপরতা যথেষ্ট নয় বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে অংশ নিয়ে তিনি কথা বলেন। শুধু সরকার নয়, এই দুর্যোগে সবারই অসহায় মানুষের পাশে থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ আমলে বাজেটে অনেক দুর্নীতি হয়েছে, তবে এবার তা হতে দেওয়া হবে না। ত্রাণ বিতরণের সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও দলটির কেন্দ্রীয় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের সম্পদে রূপান্তর করতে না পারলে দেশে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপ বাড়বে। বিপুল এই জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
1987 সালে যখন বিশ্বের জনসংখ্যা 500 কোটিতে উপনীত হয়, তখন জনসংখ্যা বিষয়ক ধারণা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রথম অনুধাবন করে জাতিসংঘ। পরবর্তীতে 1991 সাল থেকে সারা বিশ্বে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, এমন প্রতিপাদ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, জনসংখ্যা ব্যবস্থাপনা কেবল পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অবিচ্ছেদ্য অংশ। অদক্ষ ও কর্মসংস্থানহীন বাড়তি জনসংখ্যা শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, শ্রম বাজার, পরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সেবার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে নতুন নতুন সংকট। ফলে ভারসাম্যপূর্ণ জনসংখ্যা ও এর গুণগত মান উন্নয়নই আজ আমাদের অন্যতম জাতীয় অগ্রাধিকার। স্বাধীনতা পরবর্তী জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানব সম্পদ উন্নয়নে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং পরবর্তীতে নারী শিক্ষা ও পরিবার পরিকল্পনায় বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। প্রশংসা করেন নতুন সরকারের নানা উদ্যোগের। কেননা মাত্র 5 মাসের মধ্যে যে সমস্ত উন্নয়ন পরিকল্পনার কথা তারা গ্রহণ করেছেন, তাদের নেতৃত্বে আরও প্রসারিত হবে এবং স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে যাবে। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবায় অবদান রাখায় 4 জন পরিবার পরিকল্পনা কর্মী এবং 6 প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হয়। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি অংশ নেবেন বিএনপির সাংগঠনিক সভায়। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ। কীর্তনখোলার তীরে তারেক রহমানের জন্য অপেক্ষা বরিশাল অঞ্চলের মানুষ। শুধু রাজনৈতিক কর্মী নয়, উন্নয়নের প্রত্যাশায় তাকিয়ে আছে পুরো দক্ষিণাঞ্চল। বিএনপির শীর্ষ নেতা হিসেবে বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। সেই সফরের 5 মাস পর এবার আসছেন রাষ্ট্রীয় প্রধান হিসেবে। তার সফরকে ঘিরে অনেকটাই প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নিরাপত্তার পাশাপাশি নগর জুড়ে সম্পন্ন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমিকে নতুনভাবে সাজানো হয়েছে। বরিশালে তার যে পদার্পণ, এই যে প্রধানমন্ত্রী হিসেবে, এটাই আমাদের যে অনেক পাওয়া এবং এটাই আমাদের বরিশালের ভাগ্যের চাবি কাঠি বলে আমরা মনে করি। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, এটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি যখন বরিশাল জেলায় ঢুকবেন, সেখান থেকে এই আর বরিশালের লাস্ট প্রোগ্রাম পর্যন্ত একটি মানব চেইনের রূপান্তরিত করার চেষ্টা আমরা করছি। শুধু তাই নয়, খাল খননের মাধ্যমে কৃষিতে গতি ফিরবে বলে প্রত্যাশা কৃষকদের। আমাগো খাল খনন করেছে, এখন আমাগো 2 পাশে খালের রাস্তা আছে এবং 2 পাশে কোনো গাছ গাছালি নাই। এখন উন্মুক্ত, এখানে 20,000 বৃক্ষ রোপণ করা সম্ভব। উন্নত যোগাযোগ, শিল্পায়ন, নদী ব্যবস্থাপনা, কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা। সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যেই। সেখানে আমরা গাছ লাগাবো। পরবর্তীতে আমরা যে অডিটোরিয়ামে, যে আমাদের শিল্পকলার অডিটোরিয়ামে যে প্রোগ্রামটা হবে, সেটাও সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীতে টহল ব্যবস্থা জোরদার সহ চেকপোস্ট বসিয়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সন্ধ্যা নদীর ব্রিজ থেকে আমাদের যে 3টি ভেন্যু রয়েছে, এই সকল জায়গাটা আমরা একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর ও বরিশাল নগরীর 30 গোডাউন ও বধ্যভূমি সংলগ্ন এলাকায় আলাদা 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ, বরিশাল। জাতীয় সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় সংসদের স্পিকার সহ সংসদ সদস্যরা।
এই সময় তার বর্ণাঢ্য কর্মজীবনে স্মৃতিচারণ করেন জানাজায় অংশগ্রহণকারীরা। এর আগে জোহরের নামাজের পর ধানমন্ডির তাকুয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল সারা দেশে শোক পালন করবে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রয়াত সাবেক স্পিকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব। নিষ্ঠার সঙ্গে পালন করেছেন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন রিজভী। মরহুম জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা কালো পতাকা উত্তোলন করা, জাতীয় পতাকা নয়, কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা কর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন। হামে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। গত 5 জুলাই সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন তার 9 মাস বয়সী মেয়ে হামে আক্রান্ত হয়ে মারা যায়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক নার্সদের অবহেলা এবং সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় সে টিকা দিতে পারেনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের অবহেলার কারণে দেশজুড়ে বহু শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠিত হওয়ার পর শেয়ার বাজারে বিনিয়োগকারীর আস্থা ফিরতে শুরু করেছে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রম এখনও চলমান। আওয়ামী লীগ সরকারের আমলে মুজিব বর্ষ পালনের নামে প্রায় 900 কোটি টাকা খরচ করা হয়েছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী। সত্যতা আসার কারণে, শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982,91,74,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। দেশের মানুষের স্বার্থ রক্ষা করেই IMF এর সাথে সরকার কাজ করবে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে IMF এর সাথে হওয়া ঋণ চুক্তিতে জনগণের স্বার্থ রক্ষা হয়নি, তাই নতুন করে ঋণ চুক্তি হবে। মন্ত্রী বলেন, IMF এর 5ম ও 6ষ্ঠ কিস্তি নিয়ে ভাবছে না সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ের সাথে সাথে ভিসা নীতির পরিবর্তন প্রয়োজন, এতে দেশে বিনিয়োগ বাড়বে বলে মনে করেন তিনি। স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। দেশের অর্থনীতির জন্য, দেশের জনগণের স্বার্থে যে প্রোগ্রাম প্রয়োজন সেই প্রোগ্রামে যাব। আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কানাডার টরন্টো শহরে জনপ্রিয় সালসা উৎসবে বন্দুক হামলায় 2 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় শনিবার রাতে ওয়েস্ট এবং আর্লিংটন এভিনিউ এলাকায় গুলির খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে। তাদের মধ্যে 2 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরে টরন্টো পুলিশ এলাকাটিতে সতর্কতা জারি করে, কিন্তু পরে জানানো হয় ঘটনাস্থল আপাতত নিরাপদ। তবে এখনো হামলাকারী আটক হয়নি। পুলিশ এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় প্রশাসন জানিয়েছে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন। শেষ করব সন্ধ্যার বুলেটিন। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। টানা বৃষ্টিতে অচল রাজধানী, যানজট জলজটে নাকাল নগরবাসী। ঢাকা সহ 6 বিভাগে আরো 24 ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা। বন্যা কবলিত দেশের 7 জেলা, এখন পর্যন্ত নিহত 51। চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলের দুর্ভোগ চরম। দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা। আপিল ও আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর। প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর। এবং হরমুজ বন্ধের জবাবে ইরানে আমেরিকার হামলা। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ছিল সন্ধ্যার বুলেটিন। এরপর দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল 1 এর সাথে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।